চিন্তার কি আছে? চল কারো ছুরি ঠেক দিয়ে বাকিটাকে উঠে ফেলি। দেরি করতেছিস কে? তুই চল। ওসমান হাদির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে। আসলে আমি এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনূস সরকারের মহাজনীদের শাসনে। কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে, তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবীরা। আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও। তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার? কিন্তু প্রশ্ন হলো, হাদিকে হত্যা করিয়ে সরকার কি হাসিল করতে চেয়েছিল? যদিও আমার কাছে তার উত্তর নেই, কিন্তু চলুন আলোচনাটা তদন্ত করা যাক। হাদি হত্যাকাণ্ড এখন আর একটি সহিংস ঘটনার গল্প নয়, এটি পরিণত হয়েছে রাষ্ট্রের ক্ষমতা, নৈতিকতা, রাষ্ট্রের কৌশল এক ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে। প্রতিদিন নতুন তথ্য যুক্ত হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি নতুন তথ্য আগের সরকারি বয়ানকে দুর্বল করছে, আর সরকারের ভেতরের দিকেই আঙ্গুল তুলছে এসব তথ্য। যে রাষ্ট্র নিজেকে ন্যায় বিচারের পক্ষের শক্তি হিসাবে হাজির করতে চেয়েছিল, যিনি নিজেকে শান্তির দূত হিসাবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত তৈরি করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্রই এখন সন্দেহের কেন্দ্রে একজন ছাত্র নেতাকে বা একজন নতুন নেতাকে তৈরি করা এবং তাকে শেষ করে দেওয়ার ঘটনায়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ফয়সাল করিম মাসুদের অবস্থান এবং পরিচয় নিয়ে। একদিকে সরকার তাকে হাদি হত্যার জন্য কথিত খুনি হিসেবে চিহ্নিত করে হুলিয়া জারি করেছে, অন্যদিকে ঠিক একই ব্যক্তি সরকারের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপনে অভিনয় করেছেন নায়ক হিসাবে। এখানে প্রশ্নটা তাহলে অনিবার্য হয়ে ওঠে, একই ব্যক্তি কিভাবে সরকারের চোখে অপরাধী আবার নায়কও? মানে একই মুখ দিয়ে সরকার নায়ক বানাচ্ছে তাদের প্রচারণা, আবার একই মুখকে অপরাধী বানাচ্ছে। ইউনূস সরকারের একই অঙ্গে এত রূপ কেন বলুন তো? এই বিজ্ঞাপনটি 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের অনেক আগেই ফয়সাল রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মানে এই নয় যে তিনি অপরাধী হতে পারেন না, কিন্তু এর মানে অবশ্যই এই যে সরকার তাকে চিনত, জানত এবং ব্যবহার করেছে। এখানেই প্রশ্নটা আসলে গভীর হয়। যে ব্যক্তিকে ছাত্রলীগ জানা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী 2024 সালের নভেম্বরে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল, তাকে বিতর্কিত জামিনে মুক্ত করা হলো কেন? কেন তাকে নজরদারিতে রাখা হলো না? কেন তাকে দিয়ে আবার রাষ্ট্রীয় প্রচারণা চালানো হলো? এখান থেকে যে সন্দেহটা তৈরি হয় তা আর গুজবের পর্যায়ে থাকে না। যদি কেউ বলে ফয়সালকে ইচ্ছাকৃতভাবে ফ্রেম করা হয়েছে এবং সেই ফ্রেমিং এর সুবিধার্থে তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, তাহলে তাকে কি পুরোপুরি অযৌক্তিক বলা যায়? বিশেষ করে যখন ফয়সাল নিজেই ভিডিও বার্তায় বলছে কারা তাকে আরব আমিরাতে যেতে সহায়তা করেছে এবং সে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের নামও উচ্চারণ করছেন, সঙ্গে আরো দুজন ব্যক্তির। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কি তাহলে? এই পুরো সময়টা ধরে রাষ্ট্রের আচরণ। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে আগ্রাসী তৎপরতা গেছে, সেখানে কাউকে গুহা থেকেও বের করে আনা হয়েছে, 10 হাত মাটির তল থেকে, পানির তল থেকে ধরে আনা হয়েছে। অথচ হাদি হত্যার মতো আলোচিত ঘটনায় অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে নির্বিঘ্নে বিমানবন্দর পার হয়ে বিদেশে চলে গেল? এটা কি রাষ্ট্রের অক্ষমতা নাকি রাষ্ট্রের সম্মতি? রাষ্ট্র গোপনে কাজটি করেছে। ফয়সালের বক্তব্যের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার ফ্রেমিং এর বর্ণনা। সে বলছে গুলির পরপরই জুলকারনাইন সায়ের এবং কদরুদ্দিন শিশির তাকে শুটার হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারত পালানোর গল্প তৈরি হয়, সেই গল্পের উপর দাঁড়িয়েই রাজপথ উত্তপ্ত হয়, ভারত বিরোধী আন্দোলন হয়, দূতাবাস আক্রান্ত হয়। কিন্তু আজ যখন ফয়সাল বলছে সে ভারতে নয় আরব আমিরাতে, তখন সেই পুরনো আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় থাকে বলুন তো? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, তা হলো যদি ফয়সাল সত্যি শুটার হতো, তাহলে সে কেন এত বিস্তারিত ব্যাখ্যা দিত? কেন সে প্রকাশ্যে নাম বলতো? কেন সে তদন্ত চ্যালেঞ্জ করছে? একজন ভাড়াটে শুটারের আচরণ সাধারণত কেমন হয় সেটা অপরাধ বিদ্যার ছাত্রদের জানা আছে। লক্ষ্যভেদী গুলি করে হত্যার পর একজন পেশাদার খুনি পরিবার পরিজনের কাছে ফেরে না, আর রাষ্ট্রীয় নজরদারির মধ্যে থেকে ব্যবসা, ট্যাক্স, পারিবারিক জীবন চালায় না। এসব প্রশ্নকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলি, যদি ফয়সালকে ব্যবহার করা হয়ে থাকে, মানে ডক্টর ইউনূসের সরকার ফয়সালকে ব্যবহার করে হাদিকে হত্যা করে থাকে,
যদি তাকে রাষ্ট্রীয় পরিচয়ের কাছাকাছি এনে তারপর বলির পাঠা বানানো হয়ে থাকে, তাহলে প্রশ্নটা শুধু ফয়সালকে নিয়ে নয়, হাদিকে নিয়েও করতে হবে। হাদিকে তোলা এবং হাদিকে নির্মূল করা, শেষ করে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বর কথা আমরা বলতে পারি। কেন সরকারের ভেতর থেকে এমন খবর বের হচ্ছে যে হাদি হত্যার সঙ্গে সরকারের যোগসাজশ থাকতে পারে? কেনই বা সরকার নিজের হাতে এমন এক বয়ান তৈরি করবে যা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির ক্যালকুলাসে ফিরতে হবে আমাদের। যদি হত্যার পর কি কি অর্জন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করি, তাহলে দেখবেন প্রথমত দেশ অস্থির হয়েছে, দ্বিতীয়ত ভারত বিরোধী উত্তেজনা তৈরি হয়েছে, তৃতীয়ত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, চতুর্থত নিরাপত্তাহীনতার বয়ান শক্ত হয়েছে। এগুলো কার স্বার্থে যায়? যে সরকার নিজেকে বৈধতা দেওয়ার সংকটে ভুগছে তার জন্য এই অস্থিরতা কি সুবিধাজনক নয়? যদি কেউ দাবি করে হাদিকে হত্যা করে সরকার একটি নিয়ন্ত্রিত অরাজকতা তৈরি করতে চেয়েছিল, তাহলে তাকে অস্বাভাবিক বলা কঠিন, কারণ সরকার তাতে সফল। কারণ এর আগে আমরা দেখেছি একটি বিচ্ছিন্ন ঘটনা কিভাবে রাষ্ট্রীয় সংকটের রূপ নেয়, দেখেছি কিভাবে ভারতকে ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢেকে ফেলা যায়, দেখেছি কিভাবে এক অভিযুক্তকে একদিকে খুনি বানানো হয়, অন্যদিকে তাকে রাষ্ট্রীয় প্রচারণার মুখ হিসেবে ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো অমীমাংসিত। হাদির প্রকৃত হত্যাকারী কারা? কেন তারা এখনো দৃশ্যপটে নেই? কেন সরকার নিশ্চিত করে বলতে পারছে না হাদির হত্যাকারী কে? কেন তদন্ত ঘুরে ঘুরে একই নামের চারপাশে আটকে আছে, অথচ যাদের নাম ফয়সাল নিজেই বলছে তাদের ধরা হচ্ছে না? কেন? কেন আন্দোলনগুলো বিচার নয় বরং স্লোগান নির্ভর শত্রু খোঁজায় ব্যস্ত? কেন হাদি হত্যাকারীর বিচার যারা চাইছেন তারা শাহবাগে কখনো থাকছে, কখনো উঠে যাচ্ছে? সরকারকে প্রশ্নের আওতায় কেন আনা হচ্ছে না? যদি সত্যি হাদি হত্যার বিচার চাওয়া হয়, তাহলে প্রশ্নটা তো সোজা হওয়া উচিত ছিল। কে ফয়সালকে ছাড়িয়ে দিল? কারা ফয়সালকে ব্যবহার করলো? কি উদ্দেশ্যে ব্যবহার করলো? কে তাকে দেশ ছাড়ার সুযোগ করে দিল? কে তাকে প্রথম শুটার হিসেবে প্রতিষ্ঠা করলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুরো নাটক সাজিয়ে সরকার আসলে কি হাসিল করতে চেয়েছিল? আজকের বাস্তবতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে রাষ্ট্র যদি নিজের প্রয়োজন অনুযায়ী খুনি তৈরি করে, নায়ক বানায়, আবার সেই নায়ককেই খুনি হিসেবে ব্যবহার করে, তাহলে আপনি আমি কোনো নাগরিক নিরাপদ নয়। আজ ফয়সাল, কাল অন্য কেউ। আর এই খেলাটার কেন্দ্রেই যদি হাদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে তো এটি রাষ্ট্রের সরাসরি অপরাধের প্রশ্ন। হাদি হত্যাকারী যখন সরকারের প্রচারণার নায়ক, তখন সেই রাষ্ট্রের নৈতিক পতন আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কেউ প্রশ্ন তুলছি না। পুরো ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ। কে জানে তারেক রহমানকে যেভাবে উঠানো হচ্ছে, তারেক রহমানকে যেভাবে নির্মাণ করা হচ্ছে, যেসব নিরাপত্তার নামে তারেক রহমানকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছে, হয়তো হাদির পরে তারেকেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে, এবং সেটাও রাষ্ট্রের প্রকল্পের অংশ। ফয়সাল তো না হয় সরকারের প্রচারণার নায়ক, মাদকদ্রব্য অধিদপ্তরের বিজ্ঞাপনের নায়ক, তাহলে কি তারেক জিয়াকে হত্যাকাণ্ডের নায়কও আশেপাশেই কোথাও ঘুরছে? অপেক্ষা করুন, আমরা একটা ভয়াল বাস্তবতার মধ্যে বসবাস করছি। আমি জাস্ট বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।